আচ্ছা, একটু কল্পনা করুন তো। আমরা সবাই জানি পৃথিবী গোল, কিন্তু কি হতো যদি পৃথিবীটা আসলে একদম চ্যাপ্টা হতো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা আমাদের এই এক্সপ্লেনারে একদম অন্যরকম একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তার জগতে ডুবতে যাচ্ছি। ফ্ল্যাট আর্থ থিওরি বা সমতল পৃথিবীর কনসেপ্ট নিয়ে মানুষের তো আর কৌতূহলের শেষ নেই, তাই না? তো পদার্থবিজ্ঞানের চশমা দিয়ে দেখলে এই চ্যাপ্টা পৃথিবীর আইডিয়াটা আসলে কেমন দাঁড়ায়, চলুন সেটাই আজ এক্সপ্লোর করি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ধরুন আমাদের এই চিরচেনা গ্রহটা আসলে একটা বিশাল বড় প্যানকেক বা চ্যাপ্টা রুটির মতো। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? যুগ যুগ ধরে আমরা রকেট পাঠাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি এটা জানার জন্য যে গ্রহটা কেমন। কিন্তু যদি পৃথিবী সত্যিই চ্যাপ্টা হতো, তাহলে আমাদের চারপাশের চেনা জগৎটা ঠিক কেমন হতো? এটা কিন্তু শুধু ম্যাপ বা ভূগোলের কোনো ব্যাপার না, বিশ্বাস করুন। এটা পদার্থবিজ্ঞানের খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে। আর এই এক্সপেরিমেন্টের প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো গ্র্যাভিটির সমস্যা। দেখুন, একটা সমতল গ্রহের কনসেপ্টে সবচেয়ে বড় ধাক্কাটা আসে কিন্তু এই মহাকর্ষ বা গ্র্যাভিটির দিক থেকে। গ্র্যাভিটি হলো সেই মূল ফোর্স বা শক্তি যা যে কোনো গ্রহকে তার আকার দেয় আর সব কিছুকে একসাথে ধরে রাখে, তাই না? এটা ছাড়া তো মহাবিশ্বে কোনো গ্রহের অস্তিত্বই সম্ভব না। এখন আপনারা ভাবতে পারেন, একটা চ্যাপ্টা পৃথিবীতে কি আদৌ গ্র্যাভিটি থাকা সম্ভব? মজার ব্যাপার হলো, বিজ্ঞান বলছে হ্যাঁ সম্ভব, কিন্তু এর কাজ করার ধরনটা এতই অদ্ভুত হবে যে আমরা আমাদের বর্তমান অভিজ্ঞতা দিয়ে সেটা কল্পনাও করতে পারবো না। এই জায়গাটা একটু খেয়াল করুন, এটা বেশ দারুণ একটা ব্যাপার। আমাদের বর্তমান গোলাকার পৃথিবীতে কি হয়? গ্র্যাভিটি আমাদের সবাইকে গ্রহের একদম কেন্দ্রের দিকে, মানে সোজা নিচের দিকে টেনে রাখে। কিন্তু পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো, তখন গ্র্যাভিটি সবকিছুকে এই বিশাল চাকতির একেবারে মাঝখানের দিকে, মানে সেন্টারের দিকে টানত। এর মানে কি দাঁড়ায় জানেন? মানে হলো, কেউ যদি সেই সমতল পৃথিবীর কেন্দ্র থেকে হাঁটা শুরু করে একদম সাইডের বা প্রান্তের দিকে যাওয়ার চেষ্টা করে, গ্র্যাভিটি তাকে সোজা নিচের দিকে টানবে না, বরং ক্রমশ পেছনের দিকে টানতে শুরু করবে। ভাবা যায়? আর ঠিক এই কারণেই চারপাশের পরিস্থিতি একদম অবাস্তব আর অদ্ভুত হয়ে যাবে। কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে, মনে হবে যেন ক্রমশ খাড়া হতে থাকা একটা পাহাড় বেয়ে ওপরে ওঠার চেষ্টা চলছে। হাঁটতে হাঁটতে যখন একদম প্রান্তে বা এজে পৌঁছানো যাবে, তখন নিচে আর পেছনে বলতে আসলে হুবহু একই দিক বোঝাবে। আর শুধু কি মানুষের হাঁটা চলা? একদমই না। পৃথিবীর সমস্ত মহাসাগরের পানি প্রবল বেগে ছিটকে গিয়ে ওই গ্রহের ঠিক মাঝখানে বা কেন্দ্রে জড়ো হবে। এমনকি গাছপালাগুলো আর সোজা হয়ে বাড়বে না। ওই অদ্ভুত গ্র্যাভিটি টানের সাথে ব্যালেন্স করতে গিয়ে গাছগুলো আড়াআড়ি বা তিরছা হয়ে বড় হবে। জাস্ট চিন্তা করে দেখুন দৃশ্যটা কতটা অদ্ভুত হতো। পৃথিবীর সারফেসের এই অদ্ভুত অবস্থা তো দেখলাম। এবার চলুন একটু মহাজাগতিক বিপর্যয়ের দিকে নজর দেওয়া যাক। আমরা যদি মাটি থেকে চোখ সরিয়ে একটু মহাশূন্যের দিকে তাকাই, সেখানে কিন্তু আরও বড় মাপের সব ক্যাটাস্ট্রফি বা বিপর্যয় অপেক্ষা করছে। সমতল পৃথিবীর একটা খুব পপুলার থিওরি হলো, সূর্য নাকি পৃথিবীর চারদিকে ঘোরে। তো সূর্য যদি আসলেই চাঁদের মতোই চ্যাপ্টা পৃথিবীর চারদিকে ঘুরত, তাহলে পৃথিবীর উপরের আর নিচের অংশে সবসময় একটানা সূর্যের আলো পড়ত। এর একটা বেশ মজার দিক অবশ্য আছে, কোনো টাইম জোন থাকতো না, মানে লং ফ্লাইটে কোনো জেট ল্যাগ বা ক্লান্তি নেই। কিন্তু ভয়াবহ দিকটা হলো, দিন আর রাতের যে একটা সুন্দর সাইকেল আছে সেটা আর থাকতো না। কোনো সিজন বা ঋতু পরিবর্তন হতো না, এমনকি সূর্যগ্রহণ দেখারও কোনো চান্স থাকতো না। পুরো পৃথিবীকে একটানা অপরিবর্তনীয় আলোকিত অবস্থার মধ্যে আটকে থাকতে হতো। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বর্তমান সূর্যটা যত বিশাল, সমতল পৃথিবীর সূর্যকে কিন্তু তার চেয়ে অনেক গুণ ছোট হতে হতো। যদি তা না হতো, তাহলে কি হতো জানেন? ওই বিশাল সূর্যটা এত কাছে থাকার কারণে এই চ্যাপ্টা গ্রহটাকে চোখের পলকে একদম পুড়িয়ে ছাই করে দিত। লিটারালি রোস্ট হয়ে যেত সব। তবে সবচেয়ে ভয়ঙ্কর মহাজাগতিক বিপর্যয়টা কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায়। আমাদের বর্তমান গোলাকার পৃথিবীর একটা সলিড কোর বা কঠিন কেন্দ্র আছে, তাই না? যেটা একটা বিশাল জিওম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই শিল্ডটাই কিন্তু আমাদের মহাশূন্যের মারাত্মক সব রেডিয়েশন থেকে বাঁচায় আর বায়ুমণ্ডলকে গ্রহের সাথে আটকে রাখে। কিন্তু সমস্যা হলো, একটা চ্যাপ্টা পৃথিবীর তো কোনো কোরই থাকতো না, আর কোর না থাকলে কোনো ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হওয়ার কোনো চান্স নেই। এর রেজাল্ট, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে সরাসরি আমাদের উপর আছড়ে পড়তো, যার ফলে মারাত্মক সব ক্যান্সার থেকে শুরু করে ডিএনএ পর্যন্ত ধ্বংস হয়ে যেত মানবজাতির। আর হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড না থাকায় আমাদের বায়ুমণ্ডল, শ্বাস নেওয়ার অক্সিজেন আর মহাসাগর সব কিছু মুহূর্তের মধ্যে মহাশূন্যে স্রেফ হারিয়ে যেত। আচ্ছা, ধরে নিলাম এই ভয়ঙ্কর অবস্থার পরও ন্যাভিগেশন আর দৈনন্দিন জীবন কেমন হতো, চলুন সেটা একটু দেখি। ধরুন তর্কের খাতিরে আমরা মেনে নিলাম যে এত সব চরম রেডিয়েশন আর বায়ুমণ্ডল হারানোর পরও মানুষ কোনো এক ম্যাজিকের মতো টিকে আছে। তো সেই চ্যাপ্টা পৃথিবীতে আমাদের যাতায়াত আর প্রাত্যহিক জীবন কেমন হতো?
ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যায় আলো কিভাবে কাজ করে সেটা দেখলে। আমাদের গোল পৃথিবীতে কার্ভেচার বা বক্রতার কারণে সূর্যের আলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে এসে পড়ে, কিন্তু সমতল পৃথিবীতে দুটো একদম সেম টু সেম জিনিস 1000 মাইল দূরেও রাখা হলে রৌদ্রোজ্জ্বল দিনে তাদের ছায়ার দৈর্ঘ্য একদম সমান হবে, কারণ সারফেসটা ফ্ল্যাট হওয়ায় সূর্যের আলো সব জায়গায় হুবহু একই অ্যাঙ্গেলে এসে আঘাত করবে, দূরত্ব যাই হোক না কেন। আর বিমান যাত্রার কথায় যদি আসি, একটা বিশাল সংখ্যার কথা বলি, 32 ঘন্টা। ফ্ল্যাট আর্থ সোসাইটির ম্যাপ অনুযায়ী এই পৃথিবীর ঠিক মাঝখানে থাকবে আর্কটিক বা সুমেরু, আর অ্যান্টার্কটিকা বা কুমেরু থাকবে চারপাশ ঘিরে থাকা এক বিশাল বরফের দেয়াল হিসেবে। এই অদ্ভুত ম্যাপ অনুযায়ী হিসাব করলে অস্ট্রেলিয়া থেকে আর্জেন্টিনায় যাওয়ার সাধারণ একটা ফ্লাইট নিতে সময় লাগবে পাক্কা 32 ঘন্টা। ভাবা যায়? তবে শুধু যে ফ্লাইটের সময় বেশি লাগতো তা কিন্তু না, টেকনোলজির দিক থেকে এক ভয়ঙ্কর শৃঙ্খল প্রতিক্রিয়া বা ডোমিনো এফেক্ট শুরু হয়ে যেত। প্রথমত, মহাকর্ষের নিয়ম অনুযায়ী কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহই এই চ্যাপটা পৃথিবীর চারপাশে ঘুরতে পারত না, কারণ অরবিটে থাকার জন্য তো একটা কেন্দ্রবিন্দু লাগে, তাই না? আর স্যাটেলাইট না থাকলে মানবজাতির জিপিএস ন্যাভিগেশন আর গ্লোবাল টাইম সিঙ্ক চিরতরে হারিয়ে ফেলত। এর ইম্প্যাক্টটা কত মারাত্মক হতো জানেন? আমাদের প্রতিদিনের এটিএম বুথ, ক্রেডিট কার্ডের লেনদেন, শেয়ার বাজারের হাই স্পিড ট্রেডিং সব কিছু জাস্ট ধসে পড়ত। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই আর অবশিষ্ট থাকতো না। তবে এত সব প্রযুক্তিগত আর মহাজাগতিক ধ্বংসযজ্ঞের মাঝেও একটা বেশ মজার ব্যাপার কিন্তু আছে। যেহেতু পৃথিবীর কোনো কার্ভেচার বা বাঁকানো অংশ থাকতো না, তাই দৃষ্টিসীমায় দিগন্তের কোনো বাধাও থাকতো না। এর মানে হলো, হাতে যদি একটা সাধারণ বাইনোকুলার থাকে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুবাইয়ের ওই বিখ্যাত বুর্জ খালিফা খুব সহজেই দেখা যেত। এত সব ক্যাটাস্ট্রফির মাঝে এই সামান্য একটু আর্কিটেকচারাল ভিউ দেখার সুযোগটাই হয়তো আমাদের একমাত্র সান্ত্বনা হতে পারত। তো এবার আসা যাক একদম চূড়ান্ত একটা রিয়ালিটি চেকে। আমাদের এই পুরো থট এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের একটা খুব শক্ত আর অকাট্য উপসংহারে নিয়ে আসে। সত্যিটা জানার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রকেট বানিয়ে মহাকাশে যাওয়ার কোনো দরকারই নেই আসলে। আমাদের এই পৃথিবীটা যে চ্যাপ্টা নয়, বরং দারুণ সুন্দর একটা গোলাকার গ্রহ, তার প্রমাণ আমাদের প্রতিদিনের খুব সাধারণ ঘটনাগুলোর মাঝেই ছড়িয়ে আছে। তো আজকের এই এক্সপ্লেনার শেষে একটা প্রশ্ন দিয়ে আমি আপনাদের চিন্তায় ফেলতে চাই। আমাদের এই গোলাকার পৃথিবীর যে অদৃশ্য শক্তিগুলো, যেমন ধরুন গ্র্যাভিটি, ম্যাগনেটিক ফিল্ড বা এই বায়ুমণ্ডল, যা প্রতিদিন নিঃশব্দে আমাদের টিকিয়ে রাখেছে, আমরা কি সেগুলোকে একটু বেশি টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিচ্ছি না? এই মহাজাগতিক ব্যালেন্সটা কতটা সূক্ষ্ম আর নিখুঁত সেটা বোধহয় সমতল পৃথিবীর মতো এরকম একটা অদ্ভুত আর অসম্ভব কল্পনা না করলে পুরোপুরি বোঝাই যেত না, তাই না? আজকের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চারপাশের চেনা জগৎটাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবে।